নেপাল যেটা পারলো বাংলাদেশ সেটা পারলো না কেন? নেপাল ও বাংলাদেশের প্রেক্ষাপট অনেকেই বলে থাকেন একই, যেমন গণ অভ্যুত্থান, ছাত্রদের আন্দোলন, কিন্তু জয়ী হওয়ার পর প্রেক্ষাপট খানিকটা আলাদা। নেপালের রাজপথ থেকে উঠে আসা তরুণরা যখন ব্যালট বাক্সে ঝড় তোলে, 165-র মধ্যে 125টি আসনে জয়ী হয়ে সরাসরি ক্ষমতায় বসে যায়, তখন বাংলাদেশে তথাকথিত জুলাই আন্দোলনকারীরা মাত্র 6টি আসন পায়। কেনই আকাশ পাতাল পার্থক্য? নেপালের 35 বছর বয়সী র্যাপার থেকে প্রধানমন্ত্রী হওয়া বালেন্দ্র শাহ, বাংলাদেশের এই ঐতিহাসিক সুযোগটা কেন হাতছাড়া করলেন তারা? রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, নেপালের জেনজি অনেক আগেই বুঝে গবেষণা করে আন্দোলন করে একটা জায়গায় পৌঁছেছে, কিন্তু বাংলাদেশের তরুণরা এখনো সম্ভবত সিলেবাসটা শেষ করে উঠতে পারেননি, তাই বাংলাদেশ হারছে। কিন্তু অনেকে বলছেন ভারতের মাস্টার প্ল্যান তৈরি, যে কারণে একটি তিক্ততার সম্পর্ক মাত্র কয়েকটি গুটিতে সুসম্পর্কে নিয়ে এসেছে বাংলাদেশ ও ভারতের মধ্যে। প্রথমে দেখা যাক নেপাল ও বাংলাদেশের প্রেক্ষাপট। নেপালের উত্থান কোনো হঠকারী ঘটনা নয়, এটা ছিল পরিকল্পিত সিস্টেম। কাঠমান্ডুর মেয়র থাকাকালীন বালেন্দ্র শাহ কেবল রাজনীতি করেননি, তার সঙ্গে একটি ধারণা তৈরি করেছিলেন। রাজনীতি কোনো রাজপরিবারের সম্পত্তি নয়। ক্ষমতায় বসে প্রথমেই তিনি কুঠারঘাত করেন এশিয়ার ভিআইপি কালচারের। যেমন তিনি তৈরি করলেন খোদ প্রধানমন্ত্রীর গাড়িও সাধারণের মতো জ্যামে আটকাবে এবং ট্রাফিক পুলিশ চাইলে সেই গাড়ি তল্লাশি করবে। সাবেক প্রধানমন্ত্রী কেপি ওলি শর্মা এবং শের বাহাদুরের মতো বাঘাদের বিরুদ্ধে দুর্নীতির জালে আটকে সরাসরি কারাগারে বন্দী করলেন। এটা নেপালের একটি ঐতিহাসিক ঘটনা হয়ে রইল। কিন্তু মাত্র এই ঘটনা ঘটিয়ে কি দেশের উন্নতি করা যায়? নেপালের জেনজিরা আবেগকে রূপান্তরিত করেছিল নিখুঁত মেশিনারি পলিটিক্সে। সেগুলি হলো কৌশলগত পার্থক্য, সংগঠন বনাম আবেগ। নেপালের জেনজি জানতো, যত বড়ই আন্দোলন গড়ে তোলা হোক না কেন, পরবর্তীকালে তার ছাপ নাও থাকতে পারে। তাই তারা পুরনো সমস্ত রাজনৈতিক দলকে বাদ দিয়ে তরুণরা একত্রিত হয় এবং আরএসপির ছত্রছায়ায় তৈরি করলো লড়াই, ঠিক যেমনটা বাংলাদেশে তৈরি হয়েছিল এনসিপি। কিন্তু পার্থক্যটা কোথায়? নেপালে গণ অভ্যুত্থানের 6 মাসের মাথায় নির্বাচন হয়েছিল, তখন মানুষের মনে সেই আন্দোলনের ক্ষত টাটকা। কিন্তু বাংলাদেশের দীর্ঘ 18 মাস পর নির্বাচন হলো। পাশাপাশি বাংলাদেশে এনসিপির সংগঠন ছিল ঢাকা কেন্দ্রিক। বালেন্দ্র শাহ সপ্তাহে হয়তো একদিন ভাষণ দিতেন, সেটা অনেক বেশি সচেতনতার সঙ্গে। কিন্তু বাংলাদেশের তরুণদের নেতৃত্ব প্রায় রোজই কিছু না কিছু বক্তব্য দিয়ে থাকে। এরপর এতটাই পরস্পর বিরোধী কথা বলেছেন সে, তাদের কথার ওজন হারিয়ে গিয়েছে। এর ফলে নেপাল জিতেছে নিখুঁত ডেট ড্রাইভে পলিটিক্সে এবং বাংলাদেশ হেরেছে অগোছালো ইমোশন ড্রিভেন তত্ত্বে। নেপালের আরএসপি বারবার হোঁচট খেলেও তারা এককভাবে লড়েছে, কিন্তু বাংলাদেশের এমএসপি সেই পুরনো বস্তাপচার রাজনৈতিক দলের সঙ্গে হাত মিলিয়ে কয়েকটা আসন পাওয়ার আশা করেছিলেন। তাই যা হওয়ার তাই হলো। নেপালে তরুণরা লড়েছে পুরনো সিস্টেমকে ধ্বংস করার জন্য, আর বাংলাদেশের তরুণরা লড়তে চেয়েছিল সে পুরনো সিস্টেমের অংশ হয়ে। বাংলাদেশের তরুণদের কাছে ভুরি ভুরি অভিযোগ ছিল, কিন্তু নেপালের তরুণদের কাছে ছিল সমাধানের রাস্তা। বাংলাদেশের তরুণদের মতো শুধুমাত্র সংস্কার পেয়ে চিৎকার করেনি, আইনি পথে লড়ে প্রক্রিয়ার মধ্যে দিয়ে সংস্কার নিয়ে এসেছে নেপালের তরুণরা। তবে ভারত এক্ষেত্রে বাজিমাত করছে। ভারত বিদ্বেষ তৈরি করে, পাকিস্তানের সঙ্গে সখ্যতা তৈরি করে মার্কিন আধিপত্যবাদের বিরুদ্ধে ভারত মাস্টার স্ট্রোক দিয়েছে। যেমন তারেক রহমান ক্ষমতার হাল ধরতেই ধীরে ধীরে ভারতের প্রতিবেশী দেশকে আয়ত্তে নিয়ে আসা, সম্পর্কে উন্নতি করা, যে প্রক্রিয়া এখনো ভারত জারি রেখেছে। এদিকে সংস্কার আর শেখ হাসিনাকে নিষিদ্ধের দাবিতে এখনো একই জায়গাতে আটকে বাংলাদেশ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।